আমরা যে বললাম হচ্ছে যে ভৌত জগৎ পরিমাপের চারটা মানে হচ্ছে চার চার ভাগে ভাগ করা যায়: স্থান, কাল, শক্তি ও ভর। এখানে হচ্ছে শক্তি, ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে সম্পূর্ণরূপে রূপান্তর করা যায়। এটা কখন রূপান্তর হবে? যখন একটা কোনো বস্তুকে আমরা আলোর বেগে গতিশীল করতে পারবো। আলোর বেগটা কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ এত বেগে যদি কোনো একটা বস্তুকে গতিশীল করি, তখন হচ্ছে এই বস্তুটাকে আমরা যদি এই বস্তুটার ভর 1 কেজি হয়, তখন ওই 1 কেজি ভরটা সম্পূর্ণরূপে আমার শক্তিতে রূপান্তর হয়ে যাবে। এবং হচ্ছে ওই 1 কেজির সাথে 3 × 10⁸ যত গুণ করলে যত হয়, তত হচ্ছে আমি কি পাবো? শক্তি পাবো। অর্থাৎ ভর থেকে আমরা শক্তিতে রূপান্তর করে ফেলতে পারবো। তারপরে হচ্ছে তোমার আর ভর আর শক্তি যদি রূপান্তর করা যায়, তখন হচ্ছে স্থান ও সময়ও রূপান্তর হয়ে যায়। অর্থাৎ দেখা যাবে তুমি যদি আলোর বেগে গতিশীল হও এবং হচ্ছে আলোর বেগে গতিশীল হয়ে তুমি যদি তোমার সময় অনুযায়ী 1 বছর অতিক্রম করলো, দেখবা পৃথিবীতে এসে এটা 200 বছরের সমান হয়ে গেছে। অর্থাৎ তুমি আলোর বেগে গতিশীল হয়ে যদি তুমি 1 বছর পার করে পৃথিবীতে আসো, আসার পরে দেখবা পৃথিবীর সময় অনুযায়ী 200 বছর পার হয়ে গেছে। তোমার সময়কার যত মানুষ আছে সব মানুষ মরে ছাই হয়ে গেছে, তুমি আসো। এটা সম্ভব। আলোর বেগে রূপান্তর হওয়া আলোর বেগে মানে হচ্ছে গতিশীল হওয়া গেলে আর কি। এখন আলোর বেগে গতিশীল হওয়া সম্ভব না, এই জন্য হচ্ছে তুমি ওই রকম কালের দীর্ঘায়ন বা আহ, কালের দীর্ঘায়নের ওই বিষয়টা হচ্ছে করা সম্ভব হয় নাই এখনো আর কি। তারপর হচ্ছে স্থান। স্থানটা হচ্ছে কি ভৌত জগৎ ও পরিমাপের ভিত্তিতে হচ্ছে কি একটা মৌলিক রাশি। ঠিক আছে, তাহলে মৌলিক রাশিতে 4টা ভাগে ভাগ করা হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা আছে। তারপরে হচ্ছে তোমার এখানে বলা আছে হচ্ছে বস্তুকে ভাঙলে কি পাওয়া যায়। মনে করো এরকম একটা বস্তু, এই বস্তুটাকে ভাঙলে কি পাওয়া যায় বলো তো? এটাতে ভাঙলে পাওয়া যাবে অণু। তারপরে অণুকে ভাঙলে কি পাওয়া যাবে? পরমাণু। এরকম না? আর পরমাণুকে ভাঙলে কি পাওয়া যাবে? পরমাণুকে ভাঙলে পাওয়া যাবে কি? স্থায়ী অস্থায়ী কণিকা। স্থায়ী এবং অস্থায়ী কণিকা। স্থায়ী অনিস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা কোনগুলা? স্থায়ী কণিকা হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আর অস্থায়ী কণিকা কোনগুলা? তারপরে হচ্ছে তারপরে কণিকাকে ভাঙলে পাওয়া যাবে কোয়ার্ক। এই যে স্থায়ী অস্থায়ী কণিকা, অস্থায়ী কণিকাকে ভাঙলে পাওয়া যাবে কোয়ার্ক। ঠিক আছে। তারপরে তুমি যে কোচিং এ পড়ছো, কোয়ার্ককে ভেঙে শক্তিগুচ্ছ আরো কত কি। আচ্ছা, যদি কোয়ার্ককে ভাঙো তাহলে পাওয়া যাবে হচ্ছে শক্তিগুচ্ছ। আচ্ছা, আর এই যে কোয়ার্ক পাওয়া যাবে, কোয়ার্ক হচ্ছে তোমার কণিকাকে ভাঙলেই পাওয়া যায়। কণিকা স্থায়ী হইতে পারে, অস্থায়ী হইতে পারে। বুঝছো জিনিসটা? আচ্ছা, তুমি কি এত লড়াচড়া করো কেন? এক জায়গায় বসে পড়া শুরু করো। তুমি উঠো, বসো, এরকম করতেছো কেন? কলম খুঁজতেছো? এখনো কলমই আনো নাই? এই রাতেই পরে কলম দাও। আচ্ছা, তাহলে এগুলো লিখে ফেলো সব। লেখা কি বোঝা যায়? আচ্ছা, একটু খারাপ কিন্তু বোঝা যায়। হ্যাঁ, আমার ওখানে দেখা যাইতেছে একটু খারাপ। বাট তোমার ক্যামেরাটা ভালো হইতেছে, অনেক স্পষ্ট। তোমার ফোনটা কি অপ্পো না? ও, স্যামসাং। স্যামসাং কত জি? আচ্ছা, এটাই মানে তোমারটা ক্যামেরাটা ভালোই লাগতেছে, ভালো বুঝাইতেছে। আচ্ছা দেখো, এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। এত কথা বললো না। আচ্ছা, আহ, তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, খাতা। হ্যাঁ, লেখো, লিখে নাও। হয়েছে?
আচ্ছা, তাহলে শোনো, তাহলে হচ্ছে আমরা যদি ক্ষুদ্রতর দিক থেকে দেখি, তাহলে একটা বস্তুকে অণু, পরমাণু, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, যেগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়। আর বৃহত্তর দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে সৌরজগৎ থাকে, সৌরজগতে গ্রহ থাকে, আহ সৌরজগৎ বা মহাবিশ্ব থাকে, মহাবিশ্বের মধ্যে হচ্ছে অনেকগুলো নক্ষত্র থাকে, অনেকগুলো নক্ষত্রের মধ্যে একটা সূর্য, সূর্য কিন্তু একটা জ্বলন্ত নক্ষত্র। তাহলে নক্ষত্রের মধ্যে গ্রহ থাকে, গ্রহের মধ্যে উপগ্রহ, উপগ্রহের মধ্যে ছায়াপথ, নীহারিকা, হ্যাঁ, এরকম অনেক বস্তু থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বৃহত্তর দিক থেকে চিন্তা করলে এবং ক্ষুদ্রতর দিক থেকে চিন্তা করলে যেসব পদার্থ বা বস্তু দেখতে পাই, এই সবগুলা, সব এই পুরা জগৎ নিয়ে বলা হয় ভৌত জগৎ, ঠিক আছে, বুঝছো জিনিসটা? আচ্ছা, বুঝছো না? মানে যে এ, মানে বাস্তব জগতের ক্ষুদ্রতম বৃহত্তর দিক চিন্তা করলে আমরা যা দেখতে পাই সবগুলো একত্রে মিলে হচ্ছে একটা ভৌত জগৎ তৈরি হয়। আচ্ছা, তাহলে হচ্ছে পদার্থবিজ্ঞানের পরিসর ও বিস্ময়কর অবদান। আচ্ছা, পদার্থবিজ্ঞানের পরিসরের মধ্যে আছে হচ্ছে তোমার পদার্থবিজ্ঞানকে আসলে কয় ভাগে ভাগ করা যায় এই জিনিসটা নিয়ে আলোচনা করছে। তাহলে হচ্ছে একটা বলা যায় জেনারেল ফিজিক্স, বা হচ্ছে সাধারণ পদার্থবিজ্ঞান, তারপরে হচ্ছে তাপবিজ্ঞান। তো আমাদের সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় হচ্ছে তাপ, থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। তাহলে পদার্থবিজ্ঞানের যদি আমরা পরিসরটা দেখি, এক নম্বরে বলা যায় হচ্ছে তোমার কি সাধারণ পদার্থবিজ্ঞান, মানে হচ্ছে নর্মালি যে পদার্থ, অপদার্থ, হ্যাঁ, মানে অপদার্থ তো আমরা গালি দেই, বাট হচ্ছে পদার্থ আর অপদার্থের মধ্যে কি পার্থক্য জানো? যেটা পদার্থ না এটাই তো অপদার্থ। শব্দ, শব্দ কি কোনো পদার্থের মধ্যে পড়ে? আলো কি কোনো পদার্থের মধ্যে পড়ে? যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, ওগুলো আছে কি অপদার্থ? আচ্ছা, যেগুলো অণু, পরমাণু, মলিকিউল দ্বারা তৈরি, এগুলো হচ্ছে পদার্থ। আচ্ছা, তাহলে সাধারণ পদার্থ বিজ্ঞান, তাপ বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, আলোক বিজ্ঞান, চুম্বক বিজ্ঞান, বিদ্যুৎ বিজ্ঞান এবং ইলেকট্রনিক্স, পারমাণবিক বিজ্ঞান, এই এই সবগুলা বিষয় নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করতে হবে। সাধারণ পদার্থ বিজ্ঞান তো বুঝছো, মানে সাধারণত যেসব পদার্থের নিয়ে আলোচনা করা হয়। আর হচ্ছে তাপ বিজ্ঞান, তাপ বিজ্ঞান হচ্ছে তাপ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ তাপ থেকে শক্তিতে রূপান্তর করা হয়, যেই শক্তি দিয়ে হচ্ছে আমরা আহ ইঞ্জিন চালাতে পারি। আচ্ছা, প্রথমে হচ্ছে এক নম্বরে আমরা যদি লিখি সাধারণ পদার্থবিজ্ঞান। সাধারণ পদার্থবিজ্ঞান হচ্ছে সিম্পল জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়, যেটা হচ্ছে আমরা ছোটকালের থেকে পড়ে আসছি। দুই নম্বর হচ্ছে তাপবিজ্ঞান। তাহলে তাপবিজ্ঞানে হচ্ছে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়? তাপবিজ্ঞানে তোমার আছে হচ্ছে, আমরা যদি সেকেন্ড পেপারে একদম ফার্স্ট অধ্যায় নিয়ে সংক্ষেপে বলি, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে। প্রথম সূত্রে বলছে হচ্ছে তোমার ডিকিউ সমান ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা দ্বারা বলা হইতেছে হচ্ছে তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্র। এই তুমি এগুলো লিখে রাখো, সব লিখে রাখো। তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এই সূত্রের মাধ্যমে বলতেছে আমরা যদি কোনো একটা বস্তুতে তাপ দেই, কিউ পরিমাণ তাপ দেই, তাহলে ওই তাপটা ডিইউ পরিমাণ হচ্ছে শক্তির উপর শক্তি, মানে ডিইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সাধন করবে, আর ডিডব্লিউ পরিমাণ কাজ সাধন করবে। অর্থাৎ আমি যতটুকু তাপ দিব ততটুকুই হচ্ছে শক্তিতে রূপান্তর হবে না, কিছু অংশ হচ্ছে তোমার কাজে রূপান্তর হবে, বাকি অংশটি হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সাধন করবে। এই ডিডব্লিউ কে বলা হয় ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি। সবগুলা কথা একদম ফটোকপি করে লিখে রাখো, আর সবগুলা কথা মাথার মধ্যে গেঁথে রাখো, কারণ প্রত্যেকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এবং এটার মাধ্যমে বোঝা যায় হচ্ছে আমরা কিছু পরিমাণ তাপ দিলে তাপটাকে শক্তিতে রূপান্তর করা সম্ভব বা কাজ করা সম্ভব। আবার ডিডব্লিউ সমান আমরা তো জানি হচ্ছে কাজ সমান কি, কাজ সমান হচ্ছে তোমার আহ, কি, মানে কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করলে যদি সরণ হয় তখনই কাজ হবে। তাহলে আমরা জানি ডিডব্লিউ সমান কি বলা যায়, ডেল এস বলা যায় না হচ্ছে তোমার ডিভি। যদি হচ্ছে আমরা বল প্রয়োগ করি তাহলে যে কাজ হয় তাহলে সরণ হবে। ডিডব্লিউ সমান আহ এই জন্য হচ্ছে বলা যাবে ডেল এস, ডেল এস যদি বলি ডিভিএস বলা যাবে আর কি। এখানে হচ্ছে ভি ডেল এস বা ভি ডেল ভি, মানে হচ্ছে তোমার সরণ প্লাস হচ্ছে যদি ভি হচ্ছে তোমার ইয়া হয়, এস যদি সরণ হয় আর ভি যদি অবস্থানের পরিবর্তন হয়, তাহলে ভি ডেল এস এটাও বলা যাবে ডিডব্লিউ কে। অর্থাৎ কাজকে আবার হচ্ছে আমরা কি করি, তোমার সরণে রূপান্তর করতে পারি। মানে হচ্ছে আমরা তো জানি বল প্রয়োগ করলেই সরণ হবে, বুঝছো না জিনিসটা? আচ্ছা, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা। আহ, আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা তাহলে তাপবিজ্ঞান নিয়ে জানতে পারবো। এরপরে হচ্ছে শব্দ বিজ্ঞান, 2 নম্বরে হচ্ছে তোমার শব্দ বিজ্ঞান। পদার্থবিজ্ঞানের পরিসরের মধ্যে আছে শব্দবিজ্ঞান। শব্দবিজ্ঞান নিয়ে তো আমরা 19 সংক্ষেপে আলোচনা করছি। তাহলে শব্দবিজ্ঞান জিনিসটা কি বলে? শব্দবিজ্ঞান জিনিসটা বলে হচ্ছে আমরা যে কথা বলি, এই শব্দেরও একটা নির্দিষ্ট বেগ আছে, এবং শব্দের বেগের সাহায্যে হচ্ছে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। তারপরে হচ্ছে তোমার শব্দ হচ্ছে শ্রুতিমধুর শব্দ আছে, তারপর হচ্ছে সমমেল আছে, সমমেল, তারপর হচ্ছে তোমার বিট আছে। হ্যাঁ, মানে হচ্ছে বিট নিয়ে আলোচনা করা যায়। যেমন আমরা যে গান শুনি, গান শোনার সময় দেখা যায় অনেক সময় বিট দেয় না? হ্যাঁ, তাহলে বিট নিয়ে, বিট আসলে কেন হয়, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা যায় শব্দবিজ্ঞান। যদি বিট নিয়ে বলতে চাই, তাহলে খুব মজার সুন্দর করে বিটটা বোঝানো যায়। আচ্ছা দেখো, আমরা প্রথম দিনে হচ্ছে অ্যাডমিশনে বিট নিয়ে প্রতি সবসময় যে একটা ম্যাথ থাকে, বুঝছো, অ্যাডমিশনে বিট নিয়ে, এবং বিটের ম্যাথ গুলা সবাই বুঝে না, সবসময় সবাই বুঝে না। এই জন্য হচ্ছে বিট জিনিসটা হচ্ছে তোমার একটু জানানো দরকার। এখন যদি আমি শুরুতে বিটটা পড়াই দেই, তাহলে হচ্ছে তুমি তো মনে হবে কিছুই শিখো নাই, কিন্তু হচ্ছে আসলে একটা অনেক বড় জিনিস শিখে ফেলবা। আচ্ছা বিটটা নিয়ে একটু তাহলে বলি, ঠিক আছে? বিটটা শিখাই দিই, বিট কি আসলে। আমরা যদি এক কথায় বলি বিট কি, বিট জিনিসটা আসলে কি কাজে ব্যবহার করা হয়, আমরা তো সবাই জানি হচ্ছে ওই গানে দেখা যায় হচ্ছে ডুপ ডুপ করে আওয়াজ হয়, এটাই হচ্ছে বিট। তারপর হচ্ছে অ্যাম্বুলেন্সে, অ্যাম্বুলেন্স, হ্যাঁ। আচ্ছা, আমি আওয়াজগুলা পারি না, তুমি করো। আচ্ছা, তারপরে অ্যাম্বুলেন্সে দেখো, অ্যাম্বুলেন্সে, অ্যাম্বুলেন্সের শব্দটা যে ওঠানামা করে, ওটাও বিটের কারণে করে। তাহলে বিটটা আসলে কি করে? বিটটা হচ্ছে কম্পাঙ্কের পরিবর্তন করে, হার্জ বা কম্পাঙ্কের পরিবর্তন করে। এখন আমাদের বলতো শ্রাব্যতার মানে হচ্ছে স্মৃতিশক্তি কত? স্মৃতিশক্তি হচ্ছে 0.1 সেকেন্ড, না? মানে 0.1 সেকেন্ডের ব্যবধানে যদি আমরা কোনো একটা বস্তু শুনতে, মানে হচ্ছে শব্দ দেয়, তখন ওটা শুনতে পারবো। বাট 0.1 সেকেন্ডের ভিতরে যদি কোনো বস্তু 2 বার শব্দ করে, তাহলে কিন্তু আমরা একটা শব্দ শুনতে পাবো, 2টা শব্দ শুনতে পাবো না। যার কারণে আমাদের চোখ আটকায় ফেলে আর কি। যার কারণে ফ্যানটা যদি ঘুরে 0.1 সেকেন্ডে যদি একবারের বেশি ঘুরে ফেলে, তখন হচ্ছে আমরা দেখি ফ্যানটা হচ্ছে চক্রাকার, মানে হচ্ছে গোল হয়ে যায়। 3টা পাখা থাকলেও আমরা দেখি এটা আসলে গোল, বাট এটা কিন্তু গোল না। আমরা যদি মোবাইলে স্লো মোশন ভিডিও করি, তখন দেখা যাবে 3টা পাখাই ঘুরতে আছে, বুঝছো না? তাহলে এরকম হওয়ার কারণ হচ্ছে আমাদের আমাদের যে স্মৃতি ধারণ ক্ষমতা হচ্ছে 0.1 সেকেন্ড। অর্থাৎ 0.1 সেকেন্ডের ভিতরে যদি একের অধিক কাজ হয়, আমরা কেবল ওটার একটা কাজ হিসাবে গণ্য করি। বাকি কাজগুলোকে আমাদের স্মৃতিশক্তি আটকায় রাখি, ওগুলাতে হচ্ছে আমাদের বুঝতে দেয় না জিনিসটা, বুঝছো না? এখন আমাদের যদি হচ্ছে কম্পাঙ্ক বা হচ্ছে তোমার বিট নিয়ে আলোচনা করতে হয়, তাহলে হচ্ছে বিট জিনিসটা হচ্ছে তোমার কম্পাঙ্কের ওঠানামা। মানে হচ্ছে তোমার কম্পাঙ্ক, মনে করো একটা আছে 65 হার্জ কম্পাঙ্ক, আরেকটা আছে 70 হার্জ কম্পাঙ্ক। তাহলে এই যে এখানে হচ্ছে 5টা, মানে হচ্ছে তোমার কি সেকেন্ডে কম্পাঙ্ক কাকে বলে? 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পূর্ণ হয়, তাকে তার কম্পাঙ্ক বলে না? আচ্ছা, তাহলে মনে করো এক জায়গায় আছে হচ্ছে 65টা কম্পাঙ্ক, আরেকটা আরেকটা জায়গায় আছে 70টা কম্পাঙ্ক। তাহলে এখানে বিট তৈরি হবে। এখানে বিট তৈরি হবে মানে কি? এখানে প্রতি সেকেন্ডে শব্দটা 5 বার ওঠানামা করবে, মানে হচ্ছে বিট তৈরি হবে। মানে হচ্ছে এরকম, যদি একটা গ্রাফ আঁকি, তাহলে হচ্ছে 5 বার ওঠানামা করবে প্রতি সেকেন্ডে, এরকম 5 বার শব্দটা ওঠানামা করবে। এটা হচ্ছে একটা বিট তৈরি হবে, বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে পরীক্ষায় আসে কি? পরীক্ষায় আসে হচ্ছে তোমার বিটের, ডিরেক্ট যদি বিটে চলে যায়, যা বুঝানো যাবে, সমস্যা নাই। তাহলে ফার্স্ট পেপারই তো বিট আছে মনে হয়। হ্যাঁ, ফার্স্ট পেপারে। তাহলে তুমি বিটের অঙ্কগুলা কয় নাম্বার চ্যাপ্টারে জানো? তোমার কাছে যে বইটা আছে না, হ্যালো, তোমার কাছে যে বইটা আছে, এই বইটার তোমার কাছে নবম অধ্যায়ে বিট আছে, ঠিক আছে? তার মানে নবম অধ্যায়ে বিট স্বরকম্প 381 পৃষ্ঠা। বিটের বৈশিষ্ট্য, বিট স্বরকম্প, বিটের রাশিমালা, 381 পৃষ্ঠা থেকে হচ্ছে। আর অনুশীলনীতে তোমার কাছে কি তপন স্যারের বই আছে? এখন লাগবে না, এখন লাগবে না। জাস্ট তুমি খাতায় লিখে রাখো, 381 পৃষ্ঠা থেকে বিটের ম্যাথ আছে। ওই বিট রিলেটেড সব পড়ে ফেলবে। আমি বিটের ম্যাথ গুলো এখন করাই দিতেছি, ঠিক আছে? মানে আমি যখন পদার্থবিজ্ঞান নিয়ে মানে চ্যাপ্টারটা নিয়ে যখন আলোচনা শুরু করলাম, তাহলে পুরাটা বই সম্পর্কে সংক্ষেপে আলোচনা হবে, ঠিক আছে? পুরাটা বই নিয়ে প্রথম অধ্যায় হচ্ছে পুরাটা বইয়ের বিস্তারিত ধারণা দিছে, তো আমি ওই পুরাটা বইয়ের বিস্তারিত ধারণাই তোমার কাছে আহ, ইয়া করবো আর কি, প্রকাশ করবো ইনশাল্লাহ।
আচ্ছা, তাহলে হচ্ছে ১ নাম্বার হচ্ছে তাহলে বিট নিয়ে হচ্ছে আমরা একটু পড়ালেখা করি না? আচ্ছা, তাহলে বিট নিয়ে পড়ালেখা করার আগে আমার এখানে ২ টা জিনিস বুঝতে হবে। বিট বিট রিলেটেড ম্যাথ, হ্যাঁ, বিট রিলেটেড পরীক্ষা আসে ম্যাথ। তাহলে বিট জিনিসটা তো বুঝাইলাম তোমারে। বিট আসলে কি? মানে হচ্ছে কম্পাঙ্কের ওঠানামাটাই হচ্ছে বিট। এবং হচ্ছে কম্পাঙ্কটা যদি হচ্ছে প্রতি সেকেন্ডে ১০ বারের বেশি হয় তাহলে হচ্ছে ওই কম্পাঙ্কটা আমরা বুঝতে পারবো না ওখানে যে বিট হইতেছে। বাট প্রতি সেকেন্ড মানে 0.1 সেকেন্ডের ভিতরে যদি ১০ বারের কম হয় বা হচ্ছে 0.1 সেকেন্ড তো আমাদের স্মৃতি ধারণ ক্ষমতা, মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, হ্যাঁ, প্রতি সেকেন্ডে ১০ বারের বেশি হলে ওইটার বিট আমরা বুঝতে পারবো না। বাট প্রতি সেকেন্ডে যদি ১০ বারের কম হয় শব্দের ওঠানামা তখন ওইটার বিট আমরা বুঝতে পারবো, কারণ আমাদের স্মৃতি ধারণ ক্ষমতা 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড মানে হচ্ছে 1 রে যদি ১০ দ্বারা ভাগ দিই তাহলে 0.1 সেকেন্ড চলে আসে। ঠিক আছে? এখন বিট রিলেটেড কিরকম আসলে ম্যাথ আসে? ম্যাথ আসে হচ্ছে তোমার মনে করো বললো একটা টিউনিং ফর্ক আছে, এরকম টিউনিং ফর্ক দেখছো কখনো? এগুলো হচ্ছে টিউনিং ফর্ক, এরকম থাকে। ঠিক আছে? এইরকম টিউনিং ফর্কে যদি হচ্ছে আমরা কোনো চামিচ দিয়ে বা হচ্ছে কোনো ধাতু বা কোনো কিছু দিয়ে বাড়ি দেই তখন টং করে একটা শব্দ ওঠে না? এরকম একটা শব্দ ওঠে এবং কাঁপতে থাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। টিউনিং ফর্কে টুং করে শব্দ হয় একটা। এখন টিউনিং ফর্ক আসলে কি করে? মানে আমরা তো জানি শব্দ হয় কম্পনের ফলে শব্দ তৈরি হয়। কম্পন না হলে তো শব্দ হবে না। এবং হচ্ছে ওটা কাঁপতে থাকে, কাঁপতে থাকে। এখন যদি মনে করো আমি এরকম মনে করো এইখানে মনে করো এটার কম্পন হচ্ছে 65 হার্জ আর এটার কম্পন হচ্ছে 70 হার্জ। এরকম দুইটা টিউনিং ফর্ক নিলাম, একটার কম্পন হচ্ছে সেকেন্ডে 65 হার্জ আর একটা হচ্ছে সেকেন্ডে 70 হার্জ। এখন আমি যদি এট এ টাইম এই দুইটা টিউনিং ফর্ক একই সময় বাড়ি দেই তখন কি হবে? দুইটা হচ্ছে তোমার মিক্স হবে, মনে করো এইটা এদিকে যাবে, এটা এমনি এমনি চলে যেতে থাকবে আর এটাও এইদিকে এদিকে যেতে থাকবে। তখন দেখা যাবে প্রতি সেকেন্ডে 5 বার হচ্ছে শব্দটা ওঠানামা করতেছে। হ্যাঁ, তখন হচ্ছে অ্যাম্বুলেন্সে দেখবা শব্দটা নামা করে ওয়া 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 এরকম যে করে শব্দটা তো করে। তখন হচ্ছে মানে প্রতি সেকেন্ডে কিন্তু 5 বার উঠানামা করলে বা 10 বার উঠানামা করলে আমরা ওটা বুঝতে পারি আসলে শব্দটা উঠানামা করতেছে এবং অ্যাম্বুলেন্সের যে শব্দটা ওটা বিটের কারণে হয় আর কি। একটা ফিজিক্সের বিট হচ্ছে মেইনলি হচ্ছে অ্যাম্বুলেন্সের শব্দটা দেয়া ফিজিক্সের বিটটা মেইনলি ভালোভাবে বোঝানো যায় আর কি। ঠিক আছে? এখন পরীক্ষায় ম্যাথ দেয় কি? পরীক্ষায় ম্যাথ দেয় হচ্ছে তোমার বিট কত বা হচ্ছে তোমার এরকম যদি হচ্ছে বিট মনে করো দিয়ে দিল, বিটকে n দ্বারা প্রকাশ করা হয়। n ইকুয়ালস টু যদি 5 হয়, হ্যাঁ, এবং যে একটা 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 মানে একটা কি বলবো একটা এখানে কি টিউনিং ফর্ক বলতে পারি। একটা টিউনিং ফর্কের যদি কম্পাঙ্ক হয় 65 হার্জ, টিউনিং ফর্কের কম্পাঙ্ক যদি হয় 65 হার্জ তাহলে আরেকটা মানে হচ্ছে অপর কম্পাঙ্ক, হ্যাঁ, অপর কম্পাঙ্ক কত হবে? অর্থাৎ হচ্ছে F2 কত হবে? অপর কম্পাঙ্ক, অপর কম্পাঙ্ক কত হবে? এখন এই n এর মানটা কি জানো? n এর মানটা n দ্বারা তো বুঝাইতেছে বিট, বললামই মাত্র n দ্বারা বুঝাইতেছে বিট। আর বিট কাকে বলে? বিট হচ্ছে দুইটা কম্পাঙ্কের মধ্যবর্তী পার্থক্যকে বিট বলে। ঠিক আছে? তাহলে n মানে হচ্ছে বিট, মানে আবার বিট মানে কি প্রতি সেকেন্ডে কতবার শব্দটা ওঠানামা করবে ওইটাই হচ্ছে তার বিট। বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে হচ্ছে যদি বলে আমার বিট দেওয়া আছে ৫ এবং একটা কম্পাঙ্ক দেওয়া আছে ৬৫ তাহলে অপর কম্পাঙ্ক কত? আমি বলতে পারবো না? কত হবে? পারবা না? ৬০। আচ্ছা, কেন ৭০ হবে না কেন? কেন ৭০ হবে না কেন? পার্থক্য n equals to 5 এবং আমরা জানি f1 মাইনাস f2 equals to হচ্ছে ওই কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে এখন আমি যদি f1 রে 65 ধরি, f1 কে 65 ধরি, 65 মাইনাস f2 equals to 5 তাহলে f2 equals to আসতেছে কত? 60 না? f2 equals to 60। আর আমি যদি f2 কে 65 ধরি, 5 equals to f1 মাইনাস f2 হচ্ছে 65, তাহলে হচ্ছে এখানে f1 equals to কত আসতেছে? f1 equals to 70 আসতেছে। তাহলে উত্তর তো দুইটা কখনো কেউ মেনে নিবে না। আমার উত্তর সর্বোচ্চ হবে একটা, উত্তর হবে সর্বোচ্চ হ্যালো, তুমি এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো। স্যার, বিটের অঙ্কগুলা কেউ বুঝে না, বুঝছো? যারা এবার এইচএসসি দিবে ওরাও বিটের অঙ্ক বুঝে না, তুমি খেয়াল করো এদিকে।
দাদা, হ্যাঁ তুমি এদিকে খেয়াল করো। তাহলে আমার উত্তর তো হবে একটা, কিন্তু এখানে উত্তর আছে দুইটা। তার মানে দুইটা উত্তর তো কখনো হবে না। এখন তাহলে একটা উত্তর আনার জন্য তাহলে আমার আরেকটা শর্ত দেওয়া লাগবে নাকি? আরেকটা শর্ত দিলে হচ্ছে আমি একটা উত্তরে আমি চলে আসতে পারবো, মানে হচ্ছে বিটের ম্যাথ প্রবলেম করার জন্য পরীক্ষায় সবসময় দুইটা শর্ত দিবে। দুইটা শর্ত দিবে, এক নাম্বার শর্ত হচ্ছে ব্যবধান দিয়ে দিবে বা বিট সংখ্যা দিয়ে দিবে আরেকটা কম্পাঙ্ক বের করতে দিলে, এবং আরেকটা শর্ত দিবে, আরেকটা শর্ত দিবে। এখন আরেকটা শর্ত হচ্ছে কি, তোমার মনে করো আহ কোন ইয়া, কি বলবা, পরি পরি, ঠিক আছে, পরীরা কি করে, পরীরা কি করে, আকাশে উড়ে না? পরি কি করে, আকাশে উড়ে না? পুরী রাস্তায় ঘুরে, ওকে বাবা, আচ্ছা ঠিক আছে, মনে করো, যাই হোক, যাই হোক, মনে করো আহ কোনো একটা, তুমি আর তোমার বন্ধু, হ্যাঁ, একজনে হচ্ছে অনেক মোটা সোটা আর একজনে অনেক চিকন, ঠিক আছে। এখন এখন হ্যাঁ, আচ্ছা আমি জানি না, হ্যাঁ, তুমি চিকন মনে করো। আচ্ছা, তাহলে এখন এখন যদি তোমারে আরো চিকন করা হয়, হ্যাঁ, এখন যদি তোমারে আরো চিকন করা হয়, হ্যাঁ, তোমারে আরো চিকন করা হয়, তাহলে হচ্ছে মনে করো তুমি আকাশে উড়ে যাবা, ঠিক আছে, মানে পরি হয়ে যাবে, আরো চিকন করলে তুমি পরি হয়ে যাবে। আর যদি আরো মোটা, মানে হচ্ছে, মানে তোমার যদি ঘষা হয়, চিকন হবা কিভাবে, তোমার যদি ঘষে, তোমার যদি কোনো কিছু দিয়ে ঘষা হয়, তাহলে হচ্ছে তুমি ধাতুর মতো চিকন হয়ে যাবে, মনে করো ঘষলে চিকন হয়ে যাবে এবং আকাশে উড়ে যাবে। এবং যদি তোমার শরীরে মোম লাগানো হয়, মোম দিয়ে মমি করা হয়, তাহলে তুমি ভারী হয়ে যাবা, তুমি আরো নিচে নেমে যাবা, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। তার মানে পরীক্ষায় শর্ত থাকবে কি জানো, আরেকটা শর্ত থাকবে হচ্ছে প্রথম টিউনিং ফর্কে ঘষলে, হ্যাঁ, ঘষলে দ্বিতীয় টিউনিং ফর্কের কম্পাঙ্ক কত, বা প্রথম টিউনিং ফর্কে মোম লাগালে দ্বিতীয় টিউনিং ফর্কের কম্পাঙ্ক কত, জিনিসটা বুঝছো? এরকম আরেকটা শর্ত দেওয়া থাকবে। তাহলে আমি ডিরেক্টলি হচ্ছে তোমার প্রশ্নে যেতে চাচ্ছি, আমার কাছে এটা প্রথম অংশ, সমস্যা নেই, আমার কাছে ঠিক আছে। আমি তোমার ডিরেক্ট বইয়ের প্রশ্ন থেকে হচ্ছে ম্যাথগুলো প্রবলেমটা সলভ করাবো। প্রথম অধ্যায়, পর্যায়বৃত্ত গতি, প্রোগ্রাম বিট, বিট এখানে দেওয়া আছে হচ্ছে 338 পিস, ওকে। আচ্ছা, এখানে এখানে আমরা যদি উদাহরণের ম্যাথই করি, তাহলে একটা ম্যাথ বলতেছে হচ্ছে এ বি দুটি সুরশলাকা, আচ্ছা, দুইটা সুরশলাকা দেওয়া আছে, সুরেলাকাটা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে, মনে করো এরকম একটা টিউনিং ফর্ক আর এরকম একটা টিউনিং ফর্ক, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এবং এই দুইটাকে যদি একত্রে শব্দায়িত করা হয়, তাহলে বিট হয় এন এর মান হয় 5, এন এর মান হয় 5। তাহলে একটা 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 শর্ত দেওয়া হলো এন এর মান 5, এটা হচ্ছে এক নাম্বার শর্ত। এবং এর এর বাহুর ভর কিছু কমালে বিট উৎপত্তির হার বৃদ্ধি পায়। এ বাহুর ভর কিভাবে কমাবে, ঘষে কমাবে। তাহলে 2 নাম্বার শর্ত হচ্ছে এটার ভর কমালে বিট বাড়ে, ভর কমালে বলছে বিট বাড়ে, ঠিক আছে, ভর কমালে বলছে বিট, আচ্ছা, এ এর বাহুর ভর কিছু কমালে বিট উৎপত্তির হার বাড়ে, মানে হচ্ছে বিটের হার যে 5 ছিল 5-এর থেকে আরো বেড়ে যাবে, বুঝছো প্রশ্নটা? তাহলে এ এর বাহুর ভর কমালে বিট বাড়ে। বি এর কম্পাঙ্ক দেওয়া আছে, এই বি এর কম্পাঙ্ক দেওয়া আছে 512 হার্জ, বি এর কম্পাঙ্ক দেওয়া আছে 512 হার্জ, এর প্রকৃত কম্পাঙ্ক চাইছে, এর প্রকৃত কম্পাঙ্ক কত। তাহলে আমার ফার্স্ট অফ অল কাজ কি জানো, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমার যেটা দেওয়া আছে ওইটা লিখে ফেলা, মানে এর কম্পাঙ্ক দেওয়া আছে কত, 512 হার্জ, লিখলাম 512 হার্জ। এখন বিট মানে কত, বিট 5, 5 মানে হচ্ছে, মানে এটা উপরেও যেতে পারে 5 ঘর, নিচেও যেতে পারে 5 ঘর, যেহেতু বিট মানে পার্থক্য, তার মানে 517 হইতে পারে আমার আনসার, আবার 508 হইতে পারে আমার আনসার, নাকি? এখন আমার 2 নাম্বার শর্ত কি দেওয়া আছে, এর ভর কমালে বিট বাড়ে, তাহলে এ কোনটা, এ কোনটা, এ হচ্ছে আমার অজানাটা, অজানা কিন্তু এ, এই দুইটা হচ্ছে এ, এ বি এর মান দেওয়া আছে 512, এটা বি, আর এ এ হচ্ছে অজানা,
তারপরে এই অজানাটারই বলতাছে এর যদি ভর কমাই, মানে এর যদি ভর কমাই তাহলে বিট বাড়বে। এখন দেখো কোন এটার মান ধরলে ভর কমালে বিট বাড়ে। আমরা জানি কি ভর কমালে নিচে নিচে ভর কমালে উপরে ওঠে না নিচে নামে? ভর কমালে বিট বাড়ে। ভর কমালে পরি হয়ে যায় না? ঘষলে ঘষলে উপরে উঠে যায় না? উপরে ওঠে। আচ্ছা আমরা জানি ভর কমালে উপরে ওঠে। এখন আর এখানে বলছি কি ভর কমালে বিট বাড়ে। আচ্ছা ভর কমালে আমরা জানি উপরে ওঠে, তাহলে দেখো এ নাম্বার। আচ্ছা ম্যাম প্রথমে দেখি এই নিচের 508, 508 যদি আমার এক্সাক্ট উত্তর হয় তাহলে দেখি আমার উত্তরের সাথে আমার শর্তের সাথে মিলে কিনা। হ্যাঁ, তাহলে আমি যদি শর্তের সাথে দেখি, দেখো আমার যদি 508টা ধরি আমি উত্তর, তাহলে 508 এর যদি ভর কমাই তাহলে এটা উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠবে না? উপরের দিকে উঠবে মানে 509, 510 এরকম হয়ে যাবে। আনসারটা 509, 510 এরকম উপরের দিকে উঠে যাবে আনসারটা। 508 আছে, তাহলে যেহেতু উপরের দিকে উঠবে তার মানে 509, 510 এরকম হবে। আচ্ছা যদি হচ্ছে আমার আনসারটা ভর কমালে উপরের দিকে ওঠে এবং যদি 510 হয়ে যায় বিট, তাহলে কি বিট বাড়লো না কমলো? বি এর কম্পাঙ্ক হচ্ছে 512, এর কম্পাঙ্ক হচ্ছে হইলো 510, তাহলে বিট কমলো না? বিট কমলো। কিন্তু যদি আমার 517 উত্তরটা হয়, তাহলে দেখো 517 এর যদি ঘষি তাহলে বলছে কি একে ঘষলে বিট বাড়ে, তাহলে একে ঘষলে এটা উপরের দিকে উঠবে। উপরের দিকে উঠবে অর্থাৎ 517 আছে, আরো উপরে উঠে মনে করো 520 হবে নাকি? 520 হলে বি এর কম্পাঙ্ক আছে 512, এর কম্পাঙ্ক আছে 520, তার মানে এবার বিট কত হয়ে গেল? 8 হয়ে গেল। ছিল 5 হলো 8, তাহলে বিট বাড়লো না? তাহলে আমার উত্তর কোনটা হবে? উপরেরটা। তাহলে হচ্ছে আমি আমি এটা হচ্ছে তোমার বুঝার জন্য এই জিনিসটা বুঝছো, এই জিনিসটা কিন্তু কেউ বুঝে না, আমি বারবার বলতেছি কেউ বুঝে না এই জিনিসটা। যদি তুমি বুঝা ফেলো তার মানে তুমি 5 নাম্বার পেয়ে গেছো এইচএসসি পরীক্ষায়। এটা মন মাথায় রেখো। তার মানে তার মানে তার মানে তুমি তুমি বুঝার জন্য বুঝতে হবে এই জিনিসটা। এখন হচ্ছে তাহলে আমরা কি লিখবো? পরীক্ষায় কি এমনি লিখবো? পরীক্ষায় এমনি লিখবো না। পরীক্ষায় লিখবো দেওয়া আছে n equals to 5, আমি আমার উত্তর বের করে ফেলছি 517, আমি আমার উত্তর বের করে ফেলছি 517। তাহলে n equals to 5, f to fb, যেহেতু b মান দেওয়া আছে, fb equals to 512, আর f equals to what? আমরা জানি n equals to fb ডিফারেন্স fa, অথবা অথবা আমরা এখানে কি জানি? আমরা এখানে জানি হচ্ছে কি করতে হবে, তোমার যোগ করতে হবে, কারণ হচ্ছে 517 মানে হচ্ছে 512 সাথে 5 যোগ করতে হবে। এজন্য আমরা fa ইকুয়ালস টু লিখবো যে এটা ডিফারেন্স সাইন। ডিফারেন্স সাইন মানে এটা থেকে fa থেকে fb ডিফারেন্স হইতে পারে বা fb থেকে fa ডিফারেন্স হইতে পারে, এটা কিন্তু বিয়োগ না, ডিফারেন্স সাইন। বুঝছো বুঝছো? ডিফারেন্ট মানে পার্থক্য, বিয়োগ না কিন্তু। তাহলে fa ইকুয়ালস টু কত লিখবো? fa ইকুয়ালস টু লিখবো n প্লাস fb। তাহলে n এর মান 5 প্লাস fb এর মান কত? 512। তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 517, উত্তর 517 হার্জ। বুঝছো? এমনি পরীক্ষা আনসার করব, আর উত্তর বের করার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করব। বুঝছো? আচ্ছা তাহলে আমি তোমার আরেকটা ম্যাথ দিই, এবার তুমি করবা, আমারে বুঝায় বুঝায় করবা, না পারলে কিন্তু খবর আছে। আচ্ছা ম্যাথটা হচ্ছে বলছে দুটি শীর্ষরেখা। হ্যাঁ তুমি লেখো, খাতায় লেখো, তুমি প্রশ্নটা লেখো খাতায়। দুটি শীর্ষরেখা এ ও বি, দুটি শীর্ষরেখা এ ও বি, দেখছো? দুটি শীর্ষরেখা এ ও বি একই সময় শব্দায়িত হয়, একই সময় শব্দায়িত হয়, প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়। দুটি শীর্ষরেখা বিট একই সময় শব্দায়িত হয়, প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়। কিন্তু এতে খানিকটা মোম লাগালে কিন্তু এতে খানিকটা মোম লাগালে বিটের সংখ্যা হ্রাস পায়। কিন্তু এতে খানিকটা মোম লাগালে বিটের সংখ্যা হ্রাস পায়। বি এর কম্পাঙ্ক 320 হার্জ। হ্যাঁ, বিটের বিটের সংখ্যা হ্রাস পায়, কমে কমে যায়। কিন্তু এতে খানিকটা কিন্তু এতে খানিকটা মোম লাগালে বিটের সংখ্যা কমে যায়। বি এর কম্পাঙ্ক 320 হার্জ হলে এ এর কম্পাঙ্ক নির্ণয় করো। তুলছো? প্রশ্ন তুলছো? 320 হার্জ হলে এ এর কম্পাঙ্ক নির্ণয় করো।
প্রশ্ন তুলছো, আমারে বলো তো প্রশ্নটা কি লেখছো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমারে বুঝায় বুঝায় করো, শুরু করো। হ্যাঁ, 327 কেমনে দিয়ে দেয়া আছে 320, আর বিট দেওয়া আছে কত? বিট কয়টা দেওয়া আছে, বিট কত দেওয়া আছে, বিট 6টা না? তাহলে 320 থেকে 6 বাদ দিলে বা 6 যোগ করলে কত হয়? আমারে বুঝায় বুঝায় করো, আমি এমনি বুঝি না। না, আমার একটা ঠিক বুঝাও, আমি যেমনি বুঝাইছি